আজ 12ই মার্চ 2026 এই সংসদ ভবন একদিন এদেশের ছাত্র জনতার রক্ত আর ঘাম দিয়ে কেনা মুক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আজ সেই ভবনের চার দেয়ালের ভেতরে যা ঘটছে তা কি সেই স্বপ্নের সাথে এক ভয়াবহ বিশ্বাসঘাতকতা নয়? সংসদের প্রথম অধিবেশন, অথচ শুরুতেই এক রক্তহীন করা পরিস্থিতির অবতারণা। বিরোধী দলের ওয়াকআউট, সরকারি দলের নেতাদের বিতর্কিত হাততালি এবং পর্দার আড়ালে বোনা এক নতুন নীল নকশা, সব মিলিয়ে কি এক নতুন স্বৈরাচারের বীজ বপন করা হচ্ছে? এই যে সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যখন তার আসন থেকে গর্জে উঠলেন, তখন পুরো সংসদ মুহূর্তের জন্য স্থবির হয়ে পড়েছিল। কেন আজ রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত এবং এনসিপি সংসদ থেকে বেরিয়ে গেল? কেনই বা জুলাইয়ের বিপ্লবের অন্যতম আইকন শহীদ শরীফ ওসমান হাদির নাম শোক প্রস্তাব থেকে সচেতনভাবে বাদ দেওয়া হলো? আজ আমরা পর্দা তুলছি সেই সব রহস্য থেকে যা এদেশের রাজনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছে। দর্শক, যে সত্যের মুখোমুখি হতে চলেছেন তা জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে 12ই মার্চ 2026 একটি সন্ধিক্ষণ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নথিপাত্রে আজ সেই সাক্ষী ধরা পড়ল যা পুরো জাতি আশা করেছিল। বিরোধী দল আগেই একটি কঠোর বার্তা দিয়েছিল এবং তারা তা অক্ষরে অক্ষরে পালন করল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি ফ্যাসিবাদের আশীর্বাদ পুষ্ট হিসেবে পরিচিত, যখন তার ভাষণ দিতে দাঁড়িয়েছেন তখনই জামায়াতে ইসলামী এবং এনসিপির সংসদ সদস্যরা কোনো রাগঢাক না রেখে একযোগে ওয়াকআউট করলেন। কেন এই ওয়াকআউট? এর পেছনে রয়েছে জুরাইনের শহীদদের সেই অবিনশ্বর রক্ত যার দাগ এখনও শুকায়নি। এই নতুন বাংলাদেশে যারা ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল, তাদের মুখ থেকে গণতন্ত্রের বুলি শোনার ধৈর্য বা সময় এদেশের মানুষের নেই। সংসদ থেকে তাদের বেরিয়ে যাওয়া ছিল সেই অপমানের প্রতিবাদ। কিন্তু এই প্রতিবাদ ছিল কেবল মুদ্রার এক পিঠ, অন্য পিঠে ছিল এক ভয়াবহ বৈপরীত্য। একদিকে যখন শহীদদের রক্তের সম্মানে বিরোধী দল কক্ষ ত্যাগ করছে, অন্যদিকে সরকারি দলের আসনে বসা বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান তখন হাততালি দিচ্ছেন। এই হাততালি কি কেবল রাষ্ট্রপতির ভাষণের প্রতি সমর্থন, নাকি এটি কোনো গোপন রাজনৈতিক সংকেত যে বিএনপি এখন সিস্টেমের সাথে মানিয়ে নিতে চাইছে? তারা কি আওয়ামী লীগের পুরনো কট্টর অবস্থানের বদলে এখন সমঝোতার পথ বেছে নিয়েছে? এই হাততালি রাষ্ট্র ক্ষমতার সমীকরণে এক নতুন নীল নকশার ইশারা দিচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে প্রতিটি সচেতন মহলে। সংসদীয় রাজনীতির ইতিহাসে আজকের ঘটনাকে মাইলফলক বলা যায়, তবে তা ইতিবাচক কিনা তা সময় বলবে। শোক প্রস্তাব উত্থাপন করার সময় সরকারি দল বিএনপি অত্যন্ত সুকৌশলে ও সচেতনভাবেই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আইকন ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নাম তালিকা থেকে বাদ দিয়ে দেয়। কেন এই কার্পণ্য? যে হাদি নতুন বাংলাদেশ গড়ার জন্য জীবন বিলিয়ে দিলেন, যার খুনিরা আজ ভারতে বসে নতুন ষড়যন্ত্র করছে, সেই হাদির নাম প্রথম প্রস্তাব থেকেই বাদ দেওয়াটা কি কেবলই অনিচ্ছাকৃত ভুল, নাকি কোনো রাজনৈতিক প্রতিপক্ষের আইকনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে বিএনপির ভয়? ঠিক এই মুহূর্তেই ঘটে গেল সেই বিস্ফোরণ। বিরোধী দলীয় উপনেতা জামায়াতে ইসলামীর বর্ষিয়ার নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রতিবাদে ফেটে পড়লেন। তার সেই তীব্র প্রতিবাদ সংসদকে মুহূর্তে স্তব্ধ করে দিল। তিনি কেবল ওসমান হাদির নামই দাবি করলেন না, বরং তিনি উচ্চারণ করলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং মাওলানা মতিউর রহমান নিজামীর নাম। এই যে সাহসী দাবি, এটি কেবল নাম অন্তর্ভুক্ত করার লড়াই নয়, এটি ছিল জুলাইয়ের শহীদদের চেতনার সাথে বেইমানি করা, সরকারি দলকে আয়নায় দাঁড় করিয়ে দেওয়ার মতো এক দুঃসাহসিক পদক্ষেপ। স্পিকার শেষ পর্যন্ত দাবি মানতে বাধ্য হলেন, কিন্তু প্রশ্ন রয়ে গেল, শোক প্রস্তাবের এই তালিকা কি বিএনপির রাজনৈতিক এজেন্ডার প্রতিফলন ছিল? দর্শক, আপনারা কি বুঝতে পারছেন রাজনীতির এই দাবা খেলায় কত বড় পর্দার আড়ালের ষড়যন্ত্র লুকিয়ে আছে? আমরা দেখছি কিভাবে জুলাইয়ের চেতনাকে কৌশলে পাশ কাটিয়ে বিএনপি তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে। এই প্রতিবেদনের সবচেয়ে চাঞ্চল্যকর অংশটি আসছে, যেখানে আমরা উন্মোচন করব কেন মেজর হাফিজকে স্পিকার করা হলো এবং কিভাবে খুনিদের আইনজীবীকে ডেপুটি স্পিকার বানিয়ে দেওয়া হলো। সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে প্রতি মুহূর্তের এই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার চোখ এড়িয়ে না যায়। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রভাবের বড় প্রমাণ হলেন মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। 111-এর উত্তাল সময়ে যখন হাসিনা ও খালেদাকে মাইনাস করার ষড়যন্ত্র চলছিল, তখন সংস্কারপন্থী এই মেজর ছিলেন সেই ফর্মুলার অন্যতম কারিগর। দলের সর্বোচ্চ ফোরাম থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়ে একসময় যিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়েছিলেন, সেই হাফিজ সাহেবই আজ বিএনপির আশীর্বাদে জাতীয় সংসদের স্পিকার। এটি কি কোনো রাজনৈতিক কৌশল,
নাকি তারেক রহমানের বাধ্যবাধকতা? যে হাফিজ একসময় বিএনপিতে পরিবারতন্ত্রের অবসান চেয়ে প্রকাশ্য বিদ্রোহ করেছিলেন, আজ সেই তিনি খালেদা জিয়ার ছেলের আশীর্বাদ পুষ্ট হয়ে স্পিকারের চেয়ারে বসে আছেন। একেই কি বলে রাজনীতির গোলকধাঁধা? দিন শেষে আদর্শের চেয়েও প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব যে বড় হয়ে দাঁড়ায়, আজকের এই নিয়োগ তার প্রমাণ। স্পিকার হওয়ার দৌড়ে ডক্টর মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী বা অ্যাডভোকেট জাইনুল আবেদিনের মতো হেভিওয়েটরা থাকা সত্ত্বেও হাফিজ সাহেবকে বেছে নেওয়াটা ছিল বিএনপির এক সারপ্রাইজিং মুভ। এটি কি সেই সংস্কারপন্থী ধারার প্রতি বিএনপির নতুন কোনো ঝোঁক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য? আরও বিস্ময়কর হল ডেপুটি স্পিকারের পদ। অ্যাডভোকেট কায়সার কামাল, যিনি বর্তমান সরকারের ভূমি প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন, তাকে ডেপুটি স্পিকার বানানো হয়েছে। কিন্তু রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় নৈতিক প্রশ্নটি উঠছে তার অতীত নিয়ে। অভিযোগ রয়েছে এই কায়সার কামালি জুলাই বিপ্লবের আইকন শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের আইনি লড়াই লড়েছিলেন এবং তাদের জামিন করিয়েছিলেন। ভাবা যায়, যে খুনিরা আজ ভারতের রিমান্ডে বসে নতুন ষড়যন্ত্র করছে, সেই খুনিদের আইনি সুরক্ষা দানকারীকে যখন নতুন বাংলাদেশের সংসদের ডেপুটি স্পিকার বানানো হয়, তখন জুলাইয়ের শহীদদের আত্মার কী অবস্থা হতে পারে? এটি কি কোনো নিছক কাকতালীয় নিয়োগ, নাকি এটি এক ভয়াবহ ইঙ্গিত যে আগামী দিনে এই সংসদ কেমন করে চলবে? এই নিয়োগের মাধ্যমে কি বিএনপি দেশবাসীকে কোনো বিশেষ বার্তা দিচ্ছে? আগামী কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে, আর সেই পরিবর্তনের চিত্র এই স্পিকার ও ডেপুটি স্পিকারের নিয়োগেই পরিষ্কার। 12ই মার্চ 2026 নতুন বাংলাদেশের এই যাত্রা কি তবে একতরফা আধিপত্যের দিকে? সরকারি দল বিরোধী দলের সাথে ন্যূনতম কোনো আলোচনা না করে একতরফাভাবে সবকিছু চাপিয়ে দিচ্ছে। মেজর হাফিজকে স্পিকার হিসেবে চাপিয়ে দেওয়া এবং খুনিদের আইনজীবীকে ডেপুটি স্পিকার করার মাধ্যমে বিএনপি দেশবাসীকে একটি স্পষ্ট স্বৈরতান্ত্রিক আভাস দিয়ে দিল। আমাদের শঙ্কা হল, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ নিয়ে যে আশা ছিল, বর্তমান পরিস্থিতি দেখে তা বিলীন হতে চলেছে। সংসদে এমন কোনো প্রজ্ঞাবান ও বলিষ্ঠ পার্লামেন্টেরিয়ান আজ বিরোধী দলগুলোতে নেই যারা এই আধিপত্যবাদী সিদ্ধান্তগুলোকে যৌক্তিক কাউন্টার দিতে পারে। না এনসিপিতে আছে, না জামায়াতে। এর ফলে সংসদ কি আবারও সেই পুরনো ধাঁচের রাবার স্ট্যাম্পে পরিণত হবে? সরকারি দলের সব অন্যায় সিদ্ধান্তের প্রতিধ্বনি কি আবারও এই ভবনে প্রতিধ্বনিত হবে? জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনার বিপরীতে গিয়ে বিএনপি আজ যে পথ বেছে নিয়েছে, তা কি জাতির জন্য আগামী দিনে আরও বড় রাজনৈতিক সংকট ডেকে আনবে না? আমরা দেখছি এক নতুন মাস্টার মাইন্ডের উত্থান, যারা গণতন্ত্রের মোড়কে আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে চায়। তাদের এই নীল নকশা যদি রুখে দেওয়া না যায়, তবে জুলাইয়ের সেই রক্তস্নাত বিপ্লব কি ইতিহাসের পাতায় কেবল একটি ব্যর্থ উদাহরণ হয়ে থাকবে? এই প্রশ্নের জবাব দেওয়ার সময় এসেছে। আমরা কি তবে আবার সেই একই গর্তে পা দিতে যাচ্ছি? সাংসদীয় রাজনীতির এই সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে, আর সাধারণ মানুষ আজ অসহায় দর্শক। রাজনীতি এখন আর আদর্শের জায়গা নেই, এটি পরিণত হয়েছে ক্ষমতার লিপ্সার এক রঙ্গমঞ্চে। আর এই রঙ্গমঞ্চের নেপথ্যে যারা কলকাঠি নাড়ছে, তাদের চেনার সময় এসেছে। জুলাইয়ের রক্ত এখনও শুকায়নি, অথচ ক্ষমতার মসনদে বসে থাকা মানুষগুলো সেই রক্তের দাগের ওপর দাঁড়িয়েই নিজেদের স্বার্থ হাসিল করছে। এটিই কি সেই নতুন বাংলাদেশ? এর চেয়ে বড় বেইমানি আর কি হতে পারে? এই পরিস্থিতিতে এনসিপি বা জামায়াতকে তাদের অবস্থান আরও কঠোর করতে হবে। যদি তারা এই আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে না পারে, তবে সংসদ ভবন হয়তো আবারও স্বৈরাচারের অভয়ারণ্যে পরিণত হবে। আজকের এই দিনটি তাই শুধু একটি অধিবেশনের দিন নয়, এটি একটি সতর্ক বার্তা। জাতি দেখছে, জাতি বুঝছে। যারা আজ ক্ষমতার মোহে অন্ধ, তারা হয়তো বুঝতে পারছে না যে তাদের এই নীল নকশা কত বড় পতনের দিকে তাদের নিয়ে যাচ্ছে। আমরা নিউজ বিডি লাইভের মাধ্যমে বরাবরই সত্য তুলে ধরেছি। আজ সংসদে যা দেখলাম, তা কোনো স্বাভাবিক সংসদীয় কার্যক্রম নয়, এটি একটি সুপরিকল্পিত পরিকল্পনা। আগামী দিনে এই দেশ এবং সংসদ কিভাবে চলবে, তা আজই নির্ধারিত হয়ে গেল। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করুন এবং মন্তব্য করুন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের এই অনুসন্ধানী যাত্রায় প্রেরণা দেয়।